ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি ক্লাস 8-এর 2024 সেকেন্ড ইউনিট টেস্ট রায় ও মার্টিন ইতিহাস প্রশ্নবিচিত্রার 10 নম্বর স্কুলের প্রশ্নপত্রে। একের দাগের 1, বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন। এটি হবে অপশান এ, ওয়ারেন হেস্টিংস। 2, অসমের চা বাগানের শ্রমিকদের অধিকার নিয়ে যে পত্রিকায় লেখালেখি প্রকাশিত হয়, এটি হবে অপশান সি, সঞ্জীবনী। 3, হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। এটি হবে অপশান সি, নবগোপাল মিত্র। 4, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। এটি হবে অপশান সি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 5, মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু করেন। এটি হবে অপশান বি, বাল গঙ্গাধর তিলক। 2-এর দাগের 1, সুরাট বিচ্ছেদ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রবন্ধ রচনা করেছিলেন? এটি হবে যজ্ঞভঙ্গ। 2, কবে বঙ্গভঙ্গ রদ হয়? এটি হবে 1911 খ্রিস্টাব্দে। 3, ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি? এটি হবে লর্ড ক্যানিং। 4, দিকু কাদের বলা হতো? এটি হবে সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের দিকু বলে অভিহিত করত। 5, কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন? এটি হবে 1893 খ্রিস্টাব্দে। 3-এর দাগের ঠিক না ভুল লেখো। 1, কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। এটি ঠিক হবে। 2, 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়। এটি ঠিক। 3-এর দাগে নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে। এটি ভুল। 4-এর দাগে যুগান্তর পত্রিকা হয়ে ওঠে বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র। এটি ঠিক হবে। 4-এর দাগের 1, সূর্যাস্ত আইন বলতে কী বোঝো? উত্তরটি হলো, সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনের সূর্য অস্ত যাওয়ার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 4-এর দাগের 2-এর প্রশ্নটি হলো, সম্পদের বহির্গমন কাকে বলে? উত্তরটি হলো, কোম্পানি তার বাণিজ্য নীতির দ্বারা এবং কোম্পানির কর্মচারীরা অবৈধ পথে বাণিজ্য করে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করেছিলেন। এই সব সম্পদ লন্ডনে চালান হয়ে যায়। এর বিনিময়ে ভারত কিছুই পায় না। এইভাবে বিপুল অর্থ চালানোর ঘটনাকে সম্পদের বহির্গমন বলা হয়। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 4-এর দাগের 3-এর প্রশ্নটি হলো, কে কবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করেন? কবে এটি বাস্তবায়িত হয়? উত্তরটি হলো, লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করেন। এটি 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বাস্তবায়িত হয়। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 5-এর দাগের 1-এর প্রশ্নটি হলো, টিকা লেখো নব্যবঙ্গ গোষ্ঠী। উত্তরটি হলো, অ্যাংলো ইন্ডিয়ান হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতা হিন্দু কলেজের তরুণ শিক্ষক। যুক্তিবাদী এই শিক্ষকের অনুগামী ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়। নব্যবঙ্গ গোষ্ঠীর উল্লেখযোগ্য সদস্যগণ হলেন প্যারীচাঁদ মিত্র, রাধানাথ সিকদার, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ। নব্যবঙ্গ গোষ্ঠীর সামাজিক কুপ্রথার বিরোধিতা। নব্যবঙ্গ গোষ্ঠী সমাজে প্রচলিত বিভিন্ন প্রথা ও রীতিনীতির বিরোধিতা করেছিল। এগুলির মধ্যে 1 নম্বর হলো জাতপাতের বিরোধিতা, 2 নম্বর হলো বাল্যবিবাহের বিরোধিতা, 3 নম্বর হলো বহু বিবাহের বিরোধিতা ইত্যাদি। ব্যর্থতার কারণ। নব্যবঙ্গ আন্দোলন যে সকল কারণগুলির জন্য ব্যর্থ হয়েছিল সেগুলি হলো, 1 নম্বর গঠনমূলক কর্মসূচির অভাব, 2 নম্বর সীমাবদ্ধ আন্দোলন, 3 নম্বর উচ্ছৃঙ্খলতা। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 5-এর দাগের 2-এর প্রশ্নটি হলো, মল্লে মিন্টো সংস্কার আইনের উদ্দেশ্য কী ছিল? উত্তরটি হলো, জন মল্লে ছিলেন ভারত সচিব এবং লর্ড মিন্টো ছিলেন ভারতের ভাইসরয়। 1909 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস করে তা মল্লে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত ছিল। উদ্দেশ্য। মল্লে মিন্টো সংস্কার আইনের যে সকল উদ্দেশ্যগুলি ছিল সেগুলি হলো, 1 নম্বর ভারতীয়দের প্রতি উদার মনোভাব দেখিয়ে নরমপন্থীদের কাছে টেনে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা। 2, বিভেদ নীতি প্রয়োগের জন্য মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার প্রদান করা। মূলত সুকৌশলে বিভেদ ও শাসননীতির প্রয়োগের ব্যবস্থা করার উদ্দেশ্যেই ব্রিটিশ পার্লামেন্টে মল্লে মিন্টো সংস্কার আইন পাস করেছিল। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে।
ছয়ের দাগের একের প্রশ্নটি হলো বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। উত্তরটি হলো 19 শতকের ভারতে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কয়েকজন প্রগতিশীল উদারপন্থী মনীষীগণ সমাজ সংস্কারে ব্রতী হয়েছিলেন। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন ভারতের সমাজ সংস্কার আন্দোলনের পথিকৃৎ রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার। 1 নম্বর হলো ব্রাহ্ম সমাজ। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম সমাজ ভারতের সমাজ সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়। 2 নম্বর হলো সতীদাহ প্রথা। রামমোহন রায়ের আন্দোলনের ফলে ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করেন। 3 নম্বর হলো নারীদের সম্পত্তির অধিকার। স্বামীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রী যাতে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে তা নিশ্চিত করতে রামমোহন রায় নারীদের সম্পত্তির উত্তরাধিকারের স্বীকৃতির জন্য আন্দোলন করেন। 4 নম্বর বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথা ও বিধবা বিবাহ প্রভৃতির বিরোধিতা। রামমোহন রায় বাল্যবিবাহ, বহুবিবাহ ও জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন। তিনি অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষার প্রসারের জন্য আন্দোলন করেছিলেন। এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, রাজা রামমোহন রায় হলেন ভারতের ইতিহাসে আধুনিক যুগের অগ্রদূত। 19বিংশ শতকে ভারতের কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যে প্রগতিশীল উদারপন্থী মনীষীগণ আন্দোলন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন। 1 নম্বর বিধবা বিবাহ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীর অকাল বৈধব্য জীবনের দুঃখ দুর্দশা দেখে বিচলিত হয়ে বিধবা বিবাহ প্রথা প্রবর্তনের জন্য সংগ্রাম করেছিলেন। বিধবা বিবাহ যে শাস্ত্রসম্মত তা প্রমাণ করার জন্য তিনি পরাশর সংহিতা শ্লোক উদ্ধৃত করে লিখেছিলেন, স্বামী নিরুদ্দেশ হলে, মারা গেলে, ক্লীব হলে, সংসার ধর্ম ত্যাগ করলে অথবা পতিত হলে স্ত্রীর পুনর্বিবাহ শাস্ত্রসম্মত। 2 নম্বর বহুবিবাহ। বিদ্যাসাগর বহুবিবাহের মতো সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন করেন। তিনি পুস্তিকা প্রকাশ করে জনসাধারণকে বোঝাতে চেষ্টা করেন যে বহুবিবাহের পেছনে শাস্ত্রের কোনো স্বীকৃতি নেই। কিন্তু সরকার 1857 খ্রিস্টাব্দের পরবর্তীকালে আইন পাশ করে বহুবিবাহ রদ করে জনগণকে ক্ষিপ্ত করতে রাজি হয়নি। বাল্যবিবাহ। বাল্যবিবাহের বিরুদ্ধেও বিদ্যাসাগর আন্দোলন করেছিলেন। তার আন্দোলনের ফলে সরকার 1860 খ্রিস্টাব্দে বিবাহের জন্য কন্যার সর্বনিম্ন বয়স 10 বছর নির্ধারণ করে। বিদ্যাসাগরের আন্দোলনের ফলে ভারতীয় সমাজ থেকে বহুবিবাহ ও বাল্যবিবাহের প্রবণতা বহুলাংশে হ্রাস পায়। শিক্ষা সংস্কারসমূহ। 1 নম্বর তিনি সংস্কৃত কলেজে ব্রাহ্মণ ও বৈদ্য পরিবারের ছাত্রদের সাথে কায়স্থ পরিবারের ছাত্রদের পড়বার সুযোগ করে দেন। 2 নম্বর তিনি সংস্কৃত শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষা চর্চার উপরেও জোর দেন। 3 নম্বর তিনি ইংরেজি ভাষায় লেখা আধুনিক গণিতের চর্চা সংস্কৃত কলেজে শুরু করেন। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 6এর দাগের 2 প্রশ্নটি হলো স্বাধীনতা সংগ্রামে চরমপন্থী উত্থানের কারণগুলি আলোচনা করো। উত্তরটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের নরমপন্থী নেতৃবৃন্দ ব্রিটিশ সরকারের মহানুভবতার প্রতি আস্থাবান ছিলেন এবং আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিলেন। কিন্তু তাদের আবেদন নিবেদন নীতি ব্যর্থ হলে ভারতীয় জাতীয় রাজনীতিতে চরমপন্থী মতবাদের উদ্ভবের পটভূমি রচিত হয়। চরমপন্থার উদ্ভবের কারণগুলি হলো 1 নম্বর পয়েন্টটি হলো নরমপন্থী নেতাদের আবেদন নিবেদন নীতির ব্যর্থতা। 2 নম্বর পয়েন্টটি হলো লর্ড কার্জনের প্রতিক্রিয়াশীল নীতি ও বঙ্গভঙ্গ। 3 নম্বর পয়েন্টটি হলো কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ও ক্ষমতা দখলের লড়াই। 4 নম্বর পয়েন্টটি হলো নেতৃবৃন্দের প্রভাব। পরিশেষে বলা যায় যে নরমপন্থীদের বিরোধিতা করে চরমপন্থী মতবাদের উদ্ভব হলেও চরমপন্থীরাও বিশেষ সাফল্য অর্জন করতে পারেননি। চরমপন্থীদের আবেগ, সাহস ও দৃঢ়তা থাকলেও তারা কংগ্রেসে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হননি। তবে এই ব্যর্থতা সত্ত্বেও তারা ভারতের জাতীয় আন্দোলনে এক নতুন প্রাণের সঞ্চার করেছিলেন এবং দেশবাসীকে আপোষহীন সংগ্রামের পথ দেখিয়েছিলেন। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে।